চতুর্থ অধ্যায় সংবিধানের ধারণা, সংবিধানের সংজ্ঞা এবং শ্রেণীবিভাগ। সেই শ্রেণীবিভাগ আলোচনা করতে গিয়ে আমরা আগের পাঠে লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধানের পার্থক্য জেনেছিলাম এবং তার সংজ্ঞাটা জেনেছিলাম। তোমরা অবশ্যই দেখেছো, বুঝতে পেরেছো। তাহলে ক্লাস 11 সেমিস্টার 1 তোমাদের চতুর্থ অধ্যায় থেকে আলোচনা হচ্ছে। সেই আলোচনার আমরা প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ আলোচনা করেছি। আজকে আমরা তৃতীয় পাঠের জন্য আলোচনা করব। তাহলে 3 আলোচনাতে কি থাকছে? পার্ট 3 আলোচনাতে থাকছে লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধানের দোষ গুণ, ভালো মন্দ, সুবিধা অসুবিধা। তুমি যেভাবেই আলোচনা করতে পারো বা যেভাবেই তুমি বিষয়টা বুঝতে পারো। তাহলে এখানে আমাদের আলোচনা করতে হবে লিখিত সংবিধানের দোষ গুণ, আবার অলিখিত সংবিধানের দোষ গুণ। এই বিষয়টা আলোচনা হয়ে যাওয়ার পরেই আমরা দুষ্পরিবর্তনীয় সংবিধান এবং সুপরিবর্তনীয় সংবিধানের বিষয়টা আলোচনা করব। ঠিক আছে, চলো তাহলে আমরা দেখে নিই প্রথমে কি রয়েছে। তাহলে তোমরা লিখিত সংবিধান কাকে বলে সেটা কিন্তু তোমরা বুঝতে পেরেছো, যেটাই বললাম। তাহলে সেই লিখিত সংবিধানের আমরা কি করব? প্রথমে কিছু গুণ দেখে নেব বা সুবিধা কিছু দেখে নেব। তাহলে প্রথম সুবিধাতে কি আছে? সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট। লিখিত সংবিধান সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট হবে বা সুনির্দিষ্ট হয়। কারণ কেন? লিখিত সংবিধান দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে, সাংবিধানিক সভা বা কনভেনশনের মধ্য দিয়ে এটা লিপিবদ্ধ করা হয়ে থাকে। যেহেতু লিপিবদ্ধ করা হয়ে থাকে, সেই জন্য বিভিন্ন ধারা উপধারাতে সরকারি কাঠামো, সরকারের কার্যাবলী, ব্যক্তির মৌলিক অধিকার, এই সমস্ত বিষয়গুলো সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ করা থাকে। এই জন্য লিখিত সংবিধানের একটা ভালো দিক হচ্ছে কি সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট। এটা গেল 1 নম্বর। 2 নম্বরে কি রয়েছে? স্থায়িত্ব। লিখিত সংবিধানের একটা ভালো গুণটা কি? স্থায়িত্ব। এই লিখিত সংবিধান কিভাবে সংশোধন করা হবে, কিভাবে পরিবর্তন করা হবে, সেটা কিন্তু ওই সংবিধানেই লিপিবদ্ধ করা থাকে। তার হুট করে আমি চাইলে কিন্তু সংবিধান সংশোধন করে দিতে পারি না। এই ধরনের লিখিত সংবিধান সংশোধন করতে গেলে অনেক জটিল পদ্ধতির বা বিশেষ পদ্ধতির অবলম্বন করতে হয়, যে পদ্ধতিটা অনেকটা কিন্তু জটিল। সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান গত 200 বছরে মাত্র 27 বার সংশোধন করা হয়েছে। তাহলে লিখিত সংবিধানের স্থায়িত্ব রয়েছে। 3 নম্বর পয়েন্ট, যুক্তরাষ্ট্রের পক্ষে উপযোগী। তাহলে যুক্তরাষ্ট্র বিষয়টা কি? যুক্তরাষ্ট্র বলতে যেখানে 2টি সরকার রয়েছে, কেন্দ্র সরকার এবং অনেকগুলি অঙ্গরাজ্যের সরকার। তাহলে 2টি সরকার রয়েছে, 2টি সরকারের কার্যপদ্ধতি আলাদা, ক্ষমতা আলাদা। তাহলে সেই ক্ষমতা কার্যপদ্ধতি যদি আলাদা হয়, তাহলে সংবিধান লিখিত থাকলেই সেটা কিন্তু সম্ভব। লিখিত সংবিধানে কেন্দ্র সরকারের কি কাজ, অঙ্গরাজ্যের কি কাজ, সেটা কিন্তু সুস্পষ্টভাবে আলাদা আলাদা করে বিভাজন করে দেওয়া থাকে। তাহলে একটি সরকার অন্য সরকারের কাজে হস্তক্ষেপ করতে পারবে না। এমনকি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে ক্ষমতার বন্টন করা হয়ে থাকে। এই জন্য লিখিত সংবিধানটা যুক্তরাষ্ট্রীয় সরকারের পক্ষে অত্যন্ত জরুরি, অত্যন্ত ভালো একটা সংবিধান। এটা গেল 3 নম্বর। 4 নম্বরে রয়েছে মৌলিক অধিকারের সংরক্ষক। লিখিত সংবিধানে নাগরিকদের জন্য মৌলিক অধিকারগুলো পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ করা থাকে। সরকার চাইলেও এই ধরনের মৌলিক অধিকারগুলো থেকে নাগরিকদের বঞ্চিত করতে পারে না। যদিও কোনো সময় সরকার এই সমস্ত অধিকারগুলো থেকে নাগরিকদের যদি বঞ্চিত করে, তাহলে নাগরিক সরাসরি বিচার বিভাগের কাছে উপস্থিত হবে। কারণ বিচার বিভাগ হচ্ছে লিখিত সংবিধান যে সমস্ত দেশে রয়েছে সেই সমস্ত দেশের অভিভাবক। বিচার বিভাগ মানে লিখিত সংবিধান যেখানে রয়েছে সেখানে শেষ পর্যন্ত ব্যক্তি বিচার বিভাগের কাছে উপস্থিত হতে পারে, তাদের যদি মৌলিক অধিকার খর্ব হয়ে থাকে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসি 5 নম্বর পয়েন্ট, বিচার কার্য সম্পাদনে সুবিধা। লিখিত সংবিধানে রাষ্ট্র ও ব্যক্তি, তাদের সম্পর্ক এবং সরকারের যে বিভিন্ন বিভাগগুলো রয়েছে তাদের বিভিন্ন বিভাগের কার্যক্ষেত্রে যে এলাকা সেটা কিন্তু নির্দিষ্ট করে দেওয়া থাকে। সেই জন্য বিচার বিভাগ অন্য কোনো বিভাগের থেকে পরামর্শ ছাড়াই নিজে নিজের কার্য সম্পাদন করতে পারে। মানে কোনো বিভাগের প্রেসার বিচার বিভাগের উপরে থাকে না। এটা একমাত্র দেখা যায় লিখিত সংবিধান যে সমস্ত দেশে রয়েছে। এমনকি কেন্দ্র রাজ্যের মধ্যে যদি ক্ষমতার বন্টনকে নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়, সে দ্বন্দ্বরও মীমাংসা করে থাকে কে? সুপ্রিম কোর্ট মানে বিচার বিভাগ।
ঠিক আছে, এটা একমাত্র লিখিত সংবিধান যে সমস্ত দেশে রয়েছে সেই সমস্ত দেশেই এগুলো দেখা যায়। তাহলে লিখিত সংবিধানের কিছু ভালো দিক রয়েছে। এরপর আমরা চলে আসি লিখিত সংবিধানের যে দোষ রয়েছে সেই দোষে, মানে খারাপ দিক কোনগুলো রয়েছে। প্রথম খারাপ দিক, রক্ষণশীল। লিখিত সংবিধান তার একটি খারাপ দিক হচ্ছে রক্ষণশীলতা। লিখিত সংবিধান যখন লেখা হয়েছিল তখন থেকেই লেখা হয়ে রয়ে গেছে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেটা কিন্তু আর পরিবর্তন করা যায়নি বা পরিবর্তন করা হয়নি। এই জন্য এই ধরনের সংবিধানকে গতিহীন সংবিধান বলা হয়ে থাকে। এটা একটা খারাপ দিক। 2 নম্বর খারাপ দিক বা দোষের দিক, অসম্পূর্ণতা। লিখিত সংবিধানের দ্বিতীয় একটা খারাপ দিক অসম্পূর্ণতা। সম্পূর্ণতা কখন পাবে? লিখিত সংবিধানের মধ্যে যখন সমস্ত বিষয়টা লিখিত অবস্থায় থাকবে। কিন্তু লিখিত সংবিধানে কি সমস্ত বিষয়টাই লিখিত রয়েছে? বা লিখিত সংবিধানে যে সমস্ত দেশে রয়েছে সেখানে সমস্ত বিষয় কি লেখা সম্ভব? লিখিত সংবিধান যে সমস্ত দেশে রয়েছে সেই সমস্ত দেশে প্রথা, রীতিনীতি এ সমস্ত বিষয়গুলো রয়েছে। সেই সমস্ত বিষয়গুলো কি লিখিত সংবিধানে পুঙ্খানুপুঙ্খভাবে লেখা সম্ভব? লেখা সম্ভব নয়। এই জন্য লিখিত সংবিধানকে অসম্পূর্ণ সংবিধান বলা হয়ে থাকে। 3 নম্বর পয়েন্ট, বিদ্রোহের সম্ভাবনা থেকে যায়। লিখিত সংবিধান যে সমস্ত দেশে রয়েছে সেই সমস্ত দেশে বিদ্রোহের সম্ভাবনা রয়েছে। কারণ লিখিত সংবিধান যখন লেখা হয়েছিল তখন থেকেই কিন্তু এখনো পর্যন্ত তার অপরিবর্তিত অবস্থায় রয়ে গেছে। কিন্তু অপরিবর্তিত অবস্থায় রয়ে গেলেও সমাজে মানুষের চাহিদা তো পরিবর্তন হচ্ছে। সেই মানুষের চাহিদার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংবিধান কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারছে না। এই না পারার জন্য বিদ্রোহের একটা আশঙ্কা থেকেই যায়। এটা একটা লিখিত সংবিধানের খারাপ দিক বা অসুবিধার দিক। এরপর রয়েছে 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে কি রয়েছে? জরুরি অবস্থায় উপযোগী নয়। জরুরি অবস্থাটা কি? জরুরি অবস্থা বলতে সংকটকালীন একটা পরিস্থিতি, এমন একটা পরিস্থিতি যেখানে সংবিধান সংশোধন করা অত্যন্ত জরুরি। কিন্তু লিখিত সংবিধান যে সমস্ত দেশে রয়েছে সেখানে জরুরি অবস্থাতে লিখিত সংবিধানকে কি সঙ্গে সঙ্গেই পরিবর্তন করা যায়? পরিবর্তন করা যায় না। লিখিত সংবিধানকে পরিবর্তন করতে গেলে বিশেষ পদ্ধতির অবলম্বন করতে হয়, জটিল পদ্ধতির অবলম্বন করতে হয়। জটিল পরিস্থিতি যখনই আসছে, জরুরি অবস্থা যখনই আসছে তখনই কিন্তু সংবিধান নিজেকে পরিবর্তন করতে পারছে না। এই জন্য লিখিত সংবিধানের এটা একটা খারাপ দিক, অসুবিধার দিক, দোষের দিক, খারাপ একটা গুণ। এরপরে চলে আসি আমরা 5 নম্বর পয়েন্ট, জটিল সংবিধান সংশোধন পদ্ধতি। লিখিত সংবিধানটাকে যে সংশোধন করা হবে তার পদ্ধতিটা কিন্তু অত্যন্ত জটিল পদ্ধতি। আইনসভায় সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে কিন্তু এই ধরনের সংবিধানটাকে সংশোধন করা যায় না। এই ধরনের সংবিধানটাকে সংশোধন করতে হলে প্রথমে কেন্দ্রের দুটি যে কক্ষ রয়েছে, দুটি কক্ষের উপস্থিত এবং ভোট প্রদানকারী সদস্যের 2/3 সদস্যের সমর্থন এবং তার সঙ্গে যতগুলো অঙ্গরাজ্য আছে সেই অঙ্গরাজ্যগুলির অর্ধেক অঙ্গরাজ্য সমর্থনের ভিত্তিতে লিখিত সংবিধানকে পরিবর্তন করা যায়। এটা কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য লিখিত সংবিধানের এই পদ্ধতিটাকে এটাকে অসুবিধার দিকে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, এইভাবে আমরা লিখিত সংবিধানের দোষ গুণ আলোচনা করলাম। এরপরে আমরা অলিখিত সংবিধানের প্রথমে গুণ তারপরে দোষ আলোচনা করব। প্রথম গুণ, দেখো আমরা লিখিত সংবিধানের দোষ গুণ যেটা আলোচনা করলাম সেই পয়েন্টগুলোই কিন্তু এখানে একটু অন্যভাবে আলোচনা করা হবে অলিখিত সংবিধানের দোষ গুণের ক্ষেত্রে। ঠিক আছে, এখানে যে প্রথম পয়েন্টটা রয়েছে সময় উপযোগী। অলিখিত সংবিধান মানে কি? যেটাকে সুপরিবর্তনীয় আমরা বলে থাকি। মানে সময়ের সঙ্গে সঙ্গে এই অলিখিত সংবিধানটা নিজেকে পরিবর্তন করতে পারে। এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে সংবিধানটা পরিবর্তন করতে হবে, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে এই ধরনের সংবিধানটা পরিবর্তন করা যায়। এই ধরনের সংবিধানটা পরিবর্তন করতে হলে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে, আইন পাসের মধ্য দিয়ে সংবিধানটাকে সংশোধন করা যায়। মানে লিখিত সংবিধানটা সময় উপযোগী, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। 2 নম্বরে কি রয়েছে? জরুরি অবস্থায় উপযোগী। সংকটকালীন পরিস্থিতিতে সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে, সেখানে সংবিধানকে দ্রুত পরিবর্তন করতে হবে। তাহলে অলিখিত সংবিধান যেখানে রয়েছে সেই সংবিধানকে দ্রুত পরিবর্তন করা যায়, সময়ের সঙ্গে পরিবর্তন করা যায়, সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবর্তন করা যায়।
তাহলে এটা একটা ভালো দিক অলিখিত সংবিধানের। জরুরি অবস্থায় এটাকে পরিবর্তন করা যায় সহজে। 3 নম্বর পয়েন্ট, সংকীর্ণতা দোষে দুষ্ট নয়। লিখিত সংবিধানের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? সংকীর্ণতা দোষে দুষ্ট, মানে লিখিত সংবিধানের মধ্যে প্রথা রীতিনীতি এই সমস্ত বিষয়গুলো লেখা থাকে না। কিন্তু অলিখিত সংবিধানটা সংকীর্ণতা দোষে দুষ্ট নয়, কারণ অলিখিত সংবিধানের মধ্যে প্রথা রীতিনীতি, দেশের যে চিরাচরিত ঐতিহ্য রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে এই ধরনের সংবিধানে গুরুত্ব লাভ করে। সেই জন্য এই ধরনের সংবিধানকে কোনোভাবেই সংকীর্ণতা দোষে দুষ্ট সংবিধান বলা যাবে না। 4 নম্বর পয়েন্ট, সুপরিবর্তনীয় ও নমনীয়, যেটা আমরা প্রথমেই আলোচনা করেছিলাম। অলিখিত সংবিধান মানেই সুপরিবর্তনীয়, নমনীয়। যখন প্রয়োজন হবে তখনই কিন্তু আমরা সংবিধানটাকে পরিবর্তন করতে পারি। তাহলে বিষয়টা আমাদের মনে রাখতে হবে, আমরা যখন খুশি পরিবর্তন করতে পারি না। সমাজের যখন চাহিদা আসবে তখনই কিন্তু আমরা সংবিধানটা সংশোধন করতে পারি। মানে সংবিধান সংশোধন করার জন্য জটিল কোনো পদ্ধতির অবলম্বন করতে হয় না। যখনই জনগণের চাহিদা আসবে, সময়ের প্রয়োজন হবে, তখনই আমরা এই ধরনের সংবিধানটাকে পরিবর্তন করতে পারি। এই জন্য অলিখিত সংবিধানকে সুপরিবর্তনীয় সংবিধান বলা হয়ে থাকে। ঠিক আছে, এইভাবে আমরা অলিখিত সংবিধানের গুণ আলোচনা করলাম। এবারে আমরা আলোচনা করব অলিখিত সংবিধানের দোষ। তাহলে প্রথম দোষ বা প্রথম অসুবিধা, অস্পষ্টতা দোষে দুষ্ট। অলিখিত সংবিধানটা কি? সেখানে কি সমস্ত বিষয় লেখা থাকে? সেখানে যে বিষয়গুলো থাকে সেগুলো প্রথা রীতিনীতি, চিরাচরিত যে ঐতিহ্য আছে, সেগুলোকে গুরুত্ব দেওয়া হয়। তাহলে এই ধরনের যে সংবিধান, সেখানে নিয়মকানুনগুলো স্পষ্টভাবে লিপিবদ্ধ করা থাকে না। এই জন্য অলিখিত সংবিধানকে অস্পষ্টতা দোষে দুষ্ট বলা হয়েছে। এটা একটা অলিখিত সংবিধানের খারাপ দিক বা দোষ। 2 নম্বর, স্থায়িত্বের অভাব। এই ধরনের সংবিধানের একটা দোষ বা অসুবিধা, স্থায়িত্বের অভাব। যেহেতু অলিখিত সংবিধানকে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন করা যায়, এইভাবে যদি ঘন ঘন পরিবর্তন করা হয়, তাহলে অলিখিত সংবিধানের যে মৌলিক বিষয়টা ছিল, সেই মৌলিক বিষয়টা কি আর থাকবে? মোটেও থাকবে না। এই জন্য অলিখিত সংবিধানকে বলা হচ্ছে স্থায়িত্বের অভাব। মানে অলিখিত সংবিধানের যে মৌলিক বিষয়গুলো, সেই মৌলিক বিষয়গুলো আর থাকবে না যদি ঘন ঘন পরিবর্তন করা হয়। সেই জন্য এটাকে বলা হচ্ছে কি স্থায়িত্বের অভাব। এটা একটা পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, স্বৈরাচার প্রবণতার প্রতি ঝোঁক দেখা দেবে, মানে স্বৈরাচারী প্রবণতা দেখা দেবে যদি এই ধরনের সংবিধান, মানে অলিখিত সংবিধান যদি ঘন ঘন পরিবর্তন করা হয়। তাহলে যে কোনো সময় যে কোনো সরকার যে কোনোভাবে পরিবর্তন করতে পারে, যে কোনোভাবে পরিবর্তন করে জনগণের উপর অত্যাচার করতে পারে সরকার। কারণ এই ধরনের সংবিধানটা অস্পষ্ট এবং অনির্দিষ্ট। সরকার যখন চাইবে জনগণের উপর অত্যাচার করতে, তখন কিন্তু সরকার কি করবে? সংবিধান পরিবর্তন করে নেবে, কারণ সংবিধানটা সহজে পরিবর্তন করা যায়। তাহলে সরকার স্বৈরাচারী হয়ে উঠতে পারে এই ধরনের সংবিধানের আওতায় থাকলে। তাহলে এটা একটা খারাপ দিক অলিখিত সংবিধানের। 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্টে কি আছে? যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পক্ষে অনুপযোগী। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কি বলেছিলাম? যে কেন্দ্র সরকার থাকবে এবং রাজ্য সরকার থাকবে। সেখানে যদি লিখিত সংবিধান থাকে, সেই লিখিত সংবিধান কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে ক্ষমতার বন্টন করে দেবে। কিন্তু যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় যদি অলিখিত সংবিধান থাকে, তাহলে কোন সরকার কতটা ক্ষমতা ভোগ করবে সেটা কিন্তু লিপিবদ্ধ অবস্থায় নাই। তাহলে কি হবে? সেখানে কেন্দ্র সরকার রাজ্য সরকারগুলোর উপর চাপ সৃষ্টি করবে, অত্যাচার করবে। তাহলে যেখানে অলিখিত সংবিধান রয়েছে, সেখানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা থাকা কোনোভাবেই যথাযথ হবে না। এটা একটা অলিখিত সংবিধানের খারাপ দিক। 5 নম্বর খারাপ দিক, সেটা কি? আইনসভার প্রাধান্য। অলিখিত সংবিধান যেখানে রয়েছে, সেখানে আইনসভার প্রাধান্য পরিলক্ষিত হয়। যেহেতু অলিখিত সংবিধান সাধারণ আইন পাস পদ্ধতির মধ্য দিয়ে পরিবর্তন করা যায়, সেই জন্য আইনসভা কি করবে? সংবিধানটাকে পরিবর্তন করবে। সেখানে বিচার বিভাগের কোনো রকম কোনো ক্ষমতা নেই। আইনসভা যখনই চাইবে তখনই এই ধরনের সংবিধানকে পরিবর্তন করে দেবে। তাহলে অলিখিত সংবিধান যেখানে রয়েছে, সেখানে আইন বিভাগের প্রাধান্য অবশ্যই থাকবে, অন্যদিকে বিচার বিভাগের প্রাধান্যটা ক্ষুণ্ণ হবে। তোমরা কিন্তু এটা একটা পয়েন্ট করতে পারো যে বিচার বিভাগের ক্ষমতা ক্ষুণ্ণ হয় অলিখিত সংবিধানের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমরা
লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধানের দোষ গুণ সুবিধা অসুবিধা এই বিষয়গুলো আলোচনা করলাম। আলোচনাটা বোধহয় একটু দীর্ঘায়িত হয়ে গেল। ঠিক আছে, তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে এই ধরনের আলোচনাগুলো পেতে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।